নমস্কার। অন্যান্য বৃহস্পতি ও রবির মতো আজকে আমি আবারও হাজির হলাম। আমি সুব্রত মণ্ডল, পারুল প্রকাশনী আয়োজিত 4G ডিজিটাল ফেসবুক লাইভ ক্লাসে আমি আরও একবার। আজকের বিশেষত দশম শ্রেণীর ছাত্রছাত্রী, অভিভাবকবৃন্দ, শিক্ষক শিক্ষিকা, অগণিত শিক্ষানুরাগী মানুষ এবং যারা স্কুল সার্ভিস কমিশন পরীক্ষার জন্য তৈরি হচ্ছ, সবাইকেই আজকের এই আলোচনায় স্বাগত। ছাত্ররা, তোমরা একটা জিনিস খেয়াল করলে, লক্ষ্য করলে বুঝতে পারবে, আমি একটা ধারাবাহিকতা মেনটেন করার চেষ্টা করছি। কি সেই ধারাবাহিকতা? সামনের বছর অর্থাৎ 2021-এর মাধ্যমিক পরীক্ষায় যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেইগুলো আমি আগে আলোচনা করছি, পরে প্রশ্ন উত্তরের ক্লাস হবে। কিন্তু এখন এই আলোচনার ক্লাসগুলো যদি তোমরা মনোযোগ দিয়ে না শোনো, তাহলে পরের প্রশ্ন উত্তরের ক্লাসগুলোর সঙ্গে লিঙ্কটা খুঁজে পাবে না, অর্থাৎ একটা ধারাবাহিকতা নষ্ট হয়ে যাবে। দশম এবং দ্বাদশ শ্রেণীর দু ক্ষেত্রেই এই ধারাবাহিকতা আমি বজায় রাখবার চেষ্টা করছি। বোর্ডের যে পরীক্ষা, সেটা দশম শ্রেণীর মধ্যশিক্ষা পর্ষদের হোক, মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের যে পরীক্ষা, হায়ার সেকেন্ডারি পরীক্ষা, দুটো দিকেই নজর দিয়ে কিন্তু আমরা পারুল প্রকাশনের এই ধারাবাহিক ক্লাসে এগিয়ে যাচ্ছি। যাই হোক, মধ্যশিক্ষা পর্ষদের দশম শ্রেণীর বাংলা বইয়ের যে পাঠ্যসূচি, তার মধ্যেও যে তিনটি গল্প 2021 সালের মাধ্যমিক পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট অর্থাৎ গুরুত্বপূর্ণ, বিশেষ করে 3 নম্বর এবং 5 নম্বর প্রশ্নের জন্য, তার মধ্যে একটি গল্প আজ এখানে আলোচিত হবে। এর আগে আমি জ্ঞানচক্ষু আলোচনা করেছি, আজ অন্য একটি। লকডাউনে আমরা সবাই আটকে আছি। আমরা বাঙালির নানা পরব উৎসব একটার পর একটা চলে যাচ্ছে ম্রিয়মাণ হয়ে। আজ থেকে ঠিক 1 মাস আগে বাঙালির অন্যতম প্রিয় উৎসবগুলোর মধ্যে একটি পয়লা বৈশাখ চলে গেছে। 12 মাসে 13 পার্বণ। এই পয়লা বৈশাখ, তার ঠিক আগে বাংলা জুড়ে, বিশেষ করে গ্রাম বাংলা, মফস্বল, একটা ঘটনা ঘটে, একটা পরব চলে, একটা উৎসব চলে। চৈত্র সংক্রান্তি গাজন উৎসব। গাজন, গাঁ এর জন অর্থাৎ গ্রামের মানুষ। আবার অন্য একটি ব্যাখ্যায় দেখা যায় গর্জন থেকে, সন্ন্যাসীদের গর্জন থেকে গাজনেরই বা গাজন শব্দটা সৃষ্টি। সেখানে আমরা কি দেখতে পাই না, কোনো চেনা মানুষ বা অচেনা মানুষ বা এলাকার মানুষ বা অন্য এলাকার মানুষ, তারা বিভিন্ন রকমের রং মেখে, সাজ পোশাক পরে তারা সং সেজে নানা ঢং দেখায় আমাদের আনন্দ দেওয়ার জন্য। বিনিময়ে 2 পয়সা উপার্জিত হয় তাদের। হ্যাঁ, পয়সা উপার্জনের একটা ন্যূনতম ক্ষুদ্রতম মাধ্যম অবশ্যই, কিন্তু এর মধ্যে যে আনন্দ দেওয়ার প্রয়াস, এর মধ্যে যে সৃজনশীলতা, আমি কখনো কালী ঠাকুর সাজলাম, আমি কখনো ধর্ম ঠাকুর সাজলাম, আমি কখনো শিব ঠাকুর সাজলাম, আসলে নানা ধরনের দেবদেবী সাজার মধ্য দিয়ে জন্তু জানোয়ার পশু
ইত্যাদিও সাজে। এর মধ্য দিয়েই কিন্তু এই চৈত্র সংক্রান্তির গাজন উৎসবের যে এরাও একটি গুরুত্বপূর্ণ অংশ, তা আমাদের বাঙালি সংস্কৃতিতে বিদ্যমান। তোমরা নিশ্চয়ই একদম ঠিকঠাকই ধরতে পারছো আমি কোন গল্প পড়াবার দিকে এগোচ্ছি। একদম ঠিকই ধরেছ। এরা বহু রূপ ধারণ করে, অর্থাৎ বহুরূপী। বহুরূপ ধারণ করেন যিনি, উপপদ তৎপুরুষ। বহুরূপ ধারণ করেন যিনি, বহুরূপী, এটি একটি গল্পের নাম। গল্পকার সুবোধ ঘোষ। এই গল্প থেকে 3 নম্বরের বা 5 নম্বরের প্রশ্ন কিন্তু আসতে পারে। এই গাজন কথাটা বললে না, এই বহুরূপী গাজন, এই নানান ধরনের পোশাক, রং মেখে, নারী পুরুষ, পুরুষ নারী, সেই দুটো লাইন খুব মনে পড়ে। তোমরাও নিশ্চয়ই শুনে থাকবে। কোন দুটো লাইন? আমরা দুটি ভাই শিবের গাজন গাই, ঠাকমা গেছে গয়া কাশি, ডুগডুগি বাজাই। শুনে থাকবে তোমরা হয়তো। এখন আমরা বাংলা সাহিত্যের অন্যতম গল্পকার, একদম অন্য ঘরানার গল্পকার, অন্য রকমের গল্পকার সুবোধ ঘোষ সম্বন্ধে সংক্ষিপ্ত একদম অল্প একটু জেনে নিই। 1909 খ্রিস্টাব্দের 14 সেপ্টেম্বর তিনি জন্মগ্রহণ করেন বিহারের হাজারিবাগে। অথচ তার পূর্বপুরুষের আদি ভিটে, আদি নিবাস ছিল বাংলাদেশের ঢাকা জেলার বিক্রমপুরে। ম্যাট্রিকুলেশন পাশ করেছিলেন। তারপর সেন্ট কলম্বাস কলেজে পড়াশোনার জন্য গিয়েছিলেন, পড়াশোনা করছিলেন। দারিদ্র্যের করাল থাবায় তাকে জীবিকার সন্ধানে বেরোতে হয়। মানুষের জীবনে এত বিচিত্র জীবিকা খুব কম মানুষের জীবনে আছে, খুব কম দেখা গেছে। কি না করেছেন তিনি দুটো পয়সার জন্য, উপার্জনের জন্য, ক্ষুণ্ণবৃত্তির জন্য, পেট ভরাবার জন্য। কি করেছেন? প্রথমেই তার জীবন শুরু হচ্ছে বস্তিতে কলেরার টিকা দেওয়ার কাজ নিয়ে। তারপর তিনি সার্কাসের দলে যোগ দিয়েছিলেন ক্লাউনের ভূমিকায় অবতীর্ণ হয়ে। তারপরে বাসের কন্ডাক্টর হয়েছিলেন। টিকিট কাটে যারা কন্ডাক্টর, সেই ভূমিকায় ভাবো কত পয়সা রোজগার। তারপর তিনি চলে গেলেন মুম্বাইতে ঠিকাদারের ঝাড়ুদারের কাজ। ভাবা যায় ক্ষুণ্ণবৃত্তির জন্য কি না করতে হয়েছে। তারপর চা ও বেকারির ব্যবসায় নেমে গিয়েছিলেন, সেটাও ঠিকঠাক হলো না। স্টোর কিপিং এর কাজ করেছেন। এরপরে যেটা করলেন সেটা মারাত্মক, সেটা ভয়ঙ্কর, সেটা প্রাণ সংশয়ী। চলে গেলেন সুদূর আফ্রিকায়, অভ্রের খনি, সেখানে ওভারসিয়ারের কাজ। প্রাণ সংশয় তো বটেই। এত রকমের কাজ, এত রকমের জীবিকা, প্রচুর অভিজ্ঞতা সঞ্চিত হলো তার হৃদয়ে, তার মনে, তার মননে, তার চিন্তায়, তার চেতনায়, তার ভাবনায়, তার অভিজ্ঞতায়। চোখে দেখা বাস্তব এতটা নির্মমভাবে তার চোখের সামনে ধরা দিয়েছিল, তিনি তার এতটুকু সরিয়ে রাখেননি বা আড়াল করেননি বা গোপন করেননি, তার রচনায় ফুটে উঠেছে। এরপর 1940 খ্রিস্টাব্দে তিনি কলকাতায় চলে এলেন। এসে প্রথমেই গৌরাঙ্গ প্রেসে প্রুফ রিডারের কাজ, তারপর ধীরে ধীরে আনন্দবাজারের রবিবাসরীয়তে তিনি সম্পাদকের কাজ নিলেন। ধীরে ধীরে অভিজ্ঞতা বাড়ল, তিনি এডিটরের কাজ, সিনিয়র এডিটরের কাজ নিয়ে ছিলেন। সংক্ষিপ্ত এই তার কর্মজীবন আর সাহিত্য জীবন। বাংলা সাহিত্যে কতিপয় সাহিত্যিক হঠাৎ আবির্ভূত হয়েছিলেন কোনো না কোনো ঘটনার অভিঘাতে। সুবোধ ঘোষ তাঁদের মধ্যে অন্যতম একজন। অনামী চক্র বা সংঘ, এখানে তরুণ সাহিত্যিকদের
নিয়ে এই সংঘ, তরুণ সাহিত্যিকদের বৈঠক হতো। সেই বৈঠকে তরুণ সাহিত্যিকরা যে যা পারতেন লিখে আনতেন, ওই সাহিত্য আড্ডাতে পাঠ হতো, তারপর খাওয়া দাওয়া হতো, বাড়ি চলে যেতেন। সুবোধ ঘোষ ছিলেন আড্ডার একজন অংশীদার, কিন্তু তিনি কোনোদিন লিখতেন না। সবাই ব্যাপারটা খেয়াল করে, কানাঘুষো হয়। একদিন স্বর্ণকমল বাবু তাকে কড়া অনুরোধ করলেন যে আপনাকে লিখতেই হবে, লিখতেই হবে আপনাকে, না লিখলে ছাড় নেই। একটু অভিযোগের সুরেও, মানে এরকমটা বোঝাতে চাইলেন, হ্যাঁ আসবেন, শুধু গল্প শুনবেন আর খাবেন দাবেন চলে যাবেন, ওটা হবে না, আপনাকে লিখতেই হবে। সেই আড্ডাতে কারা ছিলেন ভাবতে পারবে না তোমরা। একটু বড় হও, তাদের সম্বন্ধে জানবে, যখন অবাক হয়ে যাবে। আজকের এই আমার কথাটা তখন মনে পড়বে। সাগরময় ঘোষ, বিখ্যাত সাহিত্যিকদের সঙ্গে তার ওঠা বসা, দেশ পত্রিকার সঙ্গে তো বটেই। কবি অরুণ মিত্র, ভাবা যায়। বিজন ভট্টাচার্য সেই আড্ডার একজন অন্যতম সদস্য। যাই হোক, তার প্রথম লেখাটা কি নিয়ে কিভাবে এলো তিনি নিজেই বলছেন। কি বলছেন তিনি? সন্ধ্যাবেলাতে বৈঠক, আমি দুপুরবেলাতে অর্থাৎ বিকেল হওয়ার আগেই মরিয়া হয়ে সাত তাড়াতাড়ি গল্প দুটি লিখে ফেলেছিলাম। অভিযোগ আনতে পারবে না যে আমি শুধু আসি আর যাই, লিখি না, এই রীতি ভঙ্গ করি, এমনটা আর কেউ বলতে পারবে না। কিন্তু একটু আশা করিনি যে বন্ধু অনামীরা আমার লেখা ওই দুই গল্প শুনে প্রীত হতে পারেন, অর্থাৎ সন্তুষ্ট হতে পারেন। অনামী বন্ধুদের আন্তরিক আনন্দের প্রকাশ ও উৎসাহবাণী আমার সাহিত্যিক কৃতার্থতার প্রথম মাঙ্গলিক ধানদুর্বা। কোন দুটি রচনা জানো? প্রথমে লিখেছিলেন অযান্ত্রিক, তারপরে লিখলেন ফসিল। লেখার সঙ্গে সঙ্গেই ওই বন্ধু মহলে তো বটেই, তারপর যখন সেটা প্রকাশিত হলো, জাস্ট আলোড়ন পড়ে গেল যে বাংলা সাহিত্য এক নতুন নক্ষত্রের সন্ধান পেয়েছে। নক্ষত্র তো বটেই, মধ্যবিত্ত সমাজের মানসিকতাকে ফালা ফালা করে দিয়েছিলেন তিনি তার কলমের দ্বারা। তার কারণ চোখে দেখা বাস্তব তাকে অন্যতম সহায়তা করেছিল। এরকম চাপে পড়ে আর এক বিখ্যাত সাহিত্যের কথা মনে পড়ছে, সুনীল গঙ্গোপাধ্যায়। বিদেশে আছেন, ঋণগ্রস্ত, দেনার দায়ে অতিষ্ঠ। তিনি দেনা শোধ করবেন কি করে? ওইখান থেকে লিখে পাঠালেন, আমি একটা উপন্যাস লিখে পাঠাচ্ছি, আমাকে কিছু টাকা পাঠানো হোক। সেই উপন্যাসটি হলো পূর্ব পশ্চিম, কালজয়ী সৃষ্টি তাঁর, বড় হয়ে পড়ে নেবে। সুবোধ ঘোষ এলেন, হঠাৎ ভাবে এলেন। কিরকম? আশাপূর্ণা দেবী বলছেন তিনি এলেন, দিলেন, জয় করলেন। ইতিহাসের সেই কণ্ঠস্বর শোনা যাচ্ছে, ভিনি ভিডি ভিসি জুলিয়াস সিজার। হ্যাঁ, এলেন, দেখলেন, জয় করলেন। যাই হোক, এ যেন ক্রিকেট ম্যাচ খেলতে নেমেই অভিষেক ম্যাচেই সেঞ্চুরি। প্রথম সৃষ্টিতেই এত আলোড়ন। সন্তোষ কুমার ঘোষ বলছেন, সাহিত্যে প্রথম লেখা দিয়ে ঝড় বই আর কজন দিয়েছেন আমি তো জানি না। দুর্গেশ নন্দিনী, বড় দিদি, সে তো উপন্যাস বা উপন্যাসপম। সুবোধবাবু তাঁর ছোট অযান্ত্রিক আর ফসিল লিখেই একেবারে সব কিছু তুমুল করে দিলেন। সেটা আজ ইতিহাস, কীর্তিটাও ঐতিহাসিক। তাই বলে তার পরের সৃষ্টিগুলো ঐতিহাসিক নয়? তোমরা যদি বড় হয়ে তার গল্পগুলো পড়ো, জাস্ট অবাক হয়ে যাবে, ভাবতেও পারবে না এত প্রচন্ড অভিঘাত আনা যায় লেখার মাধ্যমে। কেবল গল্প নয়, তার উপন্যাসও পাঠক সমাজকে নাড়িয়ে দিয়েছিল। তিনি বলছেন, বন্ধুদের তাড়নায় গল্প আর অন্তরের তাড়নায় উপন্যাস। ত্রিজামা, সুজাতা, বাসব দত্তা, বহু উপন্যাস, আর শেষ উপন্যাস সেই অদ্ভুত অভ্রখানি। তিনি প্রচুর ছোট গল্পের জন্ম দিয়েছেন। অযান্ত্রিক, ফসিল তো বটেই, গোত্রান্তর, বারবধূ, গরল অমিয় ভেলো, চতুর্থ পানিপথের যুদ্ধ, মানে কোনটা ছেড়ে কোনটা বলবো। বলতে ইচ্ছে হচ্ছে অনেক কথা, কিন্তু সময় কম। যাই হোক,
ছদ্মনাম তিনি ধারণ করেছিলেন সুপান্থ ভবানী পাঠক বা কালপুরুষ। পুরস্কার পেয়েছিলেন আনন্দ পুরস্কার, আর কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে জগত্তারিণী স্বর্ণপদক। 1980 খ্রিস্টাব্দের 10ই মার্চ তিনি পরলোক গমন করেন। মৃত্যুটা তার একটু বেদনাদায়ক, আকস্মিক। পাড়ায় অনুষ্ঠান হচ্ছিল রাতে, তিনি শব্দ সহ্য করতে পারতেন না, ঘুমিয়ে পড়েছিলেন। সেই সন্ধ্যাবেলাতেও লিখেছিলেন ঘুমিয়ে পড়েছিলেন। মাঝরাত্রে হঠাৎ করে জোরে জোরে বাজনা বাজতে শুরু করে সেই অনুষ্ঠান মঞ্চে। সেই শব্দের আওয়াজে তার ম্যাসিভ হার্ট অ্যাটাক হয় এবং তিনি সঙ্গে সঙ্গে মারা যান, সময় দেননি। তার পুত্রের জবানিতে এটা জানা যায়। ভাঁড়ারে ছিল প্রচুর অভিজ্ঞতা। সেই অভিজ্ঞতার ভিয়েনে তিনি সৃষ্টি করেছেন একের পর এক কালজয়ী, একের পর এক সভ্যতার বাঁকে পদচিহ্ন রেখে যাওয়া ছোট গল্প। তার মধ্যে বহুরূপী একটি অন্যতম। আসলে মধ্যবিত্ত আর নিম্ন মধ্যবিত্তদের চলচিত্র জীবন যাপন কথা, দুঃখ কথা, বেদনা কথা, অশ্রু কথা, যন্ত্রণা কথা, এগুলি তিনি এতটাই মর্মভেদী করে লিখতে পেরেছিলেন, যা আমাদের শুধু কান নয়, একেবারে হৃদয়ের গহন তলকে স্পর্শ করে যায়। জীবনের সুরূপ কুরূপ, জীবনের ভালো মন্দ, আলো অন্ধকার সব দিক দেখা যাক আলোচ্য গল্পে কি ফুটে উঠল। আলোচ্য গল্পের নামটাই বহুরূপী। আমি শুরু করেছিলাম বহুরূপীতে। এখানে বহুরূপীর নাম হরিদা। কি আশ্চর্য দেখো, হরিদা এর কোনো টাইটেল দেওয়া নেই। সাধারণত হিন্দু সমাজের নাম হরি, এটা ধরে নেওয়া হয় বা প্রচলিত, কিন্তু সে কোন গোত্রের দেওয়া নেই। সেই রকম এক চরিত্র, শুধু বহুরূপী নামেই, শুধু বহুরূপী কাজেই, তার চরিত্র বৈশিষ্ট্য দিয়েই এই গল্পের ভরকেন্দ্রিক চরিত্র হয়ে উঠেছেন এই গল্পের। হরিদার ছোট্ট একটা ঘর, সেখানে এই গল্পকথক আর তার 3 জন বন্ধু আড্ডা দিতে যান সকাল সন্ধে। খুব গরিব, খুব দরিদ্র। নজরুল কি বলেছিলেন? হে দারিদ্র তুমি মোরে করেছো মহান, তুমি মোরে দানিয়ে আছো খ্রিস্টের সম্মান। দারিদ্র খ্রিস্টের সম্মান দিতে পারে? অবশ্যই দিতে পারে, অবশ্যই দিতে পারে। অর্থের মোহ যারে গ্রাস করে সে কোনোদিন মানুষকে মানুষ বলে বিচার করতে পারে না। যে দারিদ্র্যের সঙ্গে লড়াই করতে করতে বড় হয়েছে, সে বুঝবে যন্ত্রণা, জ্বালা, কষ্ট। সে মানুষের পাশে এসে দাঁড়াবার, হ্যাঁ, সব বড় লোক, সব ধনী লোক, সব অর্থবান মানুষ যে মানুষের অমানুষ বা তারা মানুষের পাশে দাঁড়ান না, এমনটা নয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই সেটা দেখা যায়। তাই দারিদ্র্যের বৃষ্টিতে স্নাত হয়ে মানুষকে চেনা যায় ভালো মতো। নজরুল, যার দারিদ্র্যের কণ্টকাকীর্ণ বনভূমিতে জন্ম, বড় হওয়া, তারপরেই তো তিনি তার অমোঘ বাণীগুলো বলতে পেরেছেন। এ তার মধ্যে অন্যতম একটি বাণী, হে দারিদ্র তুমি মোরে করেছো মহান। দারিদ্র এই বহুরূপী হরিদাকেও মহান করে তুলেছে, শেষের দিকে গিয়ে আমরা বুঝতে পারব। তো ওই চা, দুধ আর চিনি, এই 4 জন অর্থাৎ গল্পকথক এবং তার বন্ধুরা 3 জন, মানে এই 4 জন তার দিতেন, আর হরিদা জল ফুটিয়ে দিতেন। আড্ডা হতো, গল্প হতো। এই গল্পের ছলে একদিন এই 4 জন বলছে যে, হরিদা শুনেছ? বলছে কি কাণ্ড? না ওই জগদীশবাবুর বাড়ির কাণ্ড। হরিদা বলছে, আরে তা ছিল বড় লোকের ব্যাপার, আমি আর শুনবো কি করে। তখন এই ঘটনাটা বললো যে সেখানে একজন সন্ন্যাসী এসেছিলেন, 7 দিন ছিলেন। সন্ন্যাসীর একটা পিকুলিয়ার বৈশিষ্ট্য হচ্ছে বছরে একটি মাত্র হরিতকি খেয়ে থাকেন। 1000 বছরেরও বেশি নাকি তার বয়স। এটা অলৌকিক, এটা গালগপ্প বলে মনে হচ্ছে। কিছু অলৌকিক গল্প তো প্রচলিত আছে, এ তার মধ্যে একটি। তা হরিতা বলছে, তিনি এখন আছেন? বলছে না না, চলে গেছেন। বলছে কেন? বলছে না, তাহলে তার একটু পায়ের ধুলো নিতুম। বলছে না না, সেটি হবে না, সে তো ভয়ানক দুর্লভ জিনিস। কোনটা? তার পায়ের ধুলো। তার কারণ জগদীশবাবু মস্ত ধনী মানুষ, জ্ঞানী মানুষ, গুণী মানুষ, আবার অনেকে বলেন কৃপণ, গল্পকার বলে দিচ্ছেন। তিনি ওই কাঠের খড়মের উপরে সোনার বোল লাগিয়ে, বোল মানে পাত লাগিয়ে যখনই পায়ে পরিয়ে দিতে গেছেন,
সেই ফাঁকে তিনি একটু টুপ করে প্রণাম করে নিয়েছেন, নাহলে এমনি তার চরণধুলি কেউ পায় না। এইভাবে গল্পকার একটা মজা করে মানে এইরকম একটা ঘটনার অবতারণা করেছেন। শুনে খুব গম্ভীর হয়ে গেলেন হরিদা, যে আচ্ছা ঠিক আছে। আসলে এই হরিদার জীবনটা একটা মানে জীবিকার বৈচিত্র্য ভরা। জীবিকা একটি, কিন্তু তার কত বৈচিত্র্য। কিরকম? হরিদা মানুষটাই একটু অন্যরকম। বা হরিদা ইচ্ছে করলে পারতেন যে কোনো একটা অফিসের কাজ করতে, কিন্তু তিনি করবেন না। অত্যন্ত দরিদ্র। ওই যে যে জল গরম করে তিনি চা বানিয়ে দেন বন্ধুদের, সেই গরম জলে আবার তিনি ভাত চড়িয়ে দেন, মানে চাল চড়িয়ে দেন, ভাত হবে। কিন্তু মাঝে মাঝেই শুধু জলই ফুটতে থাকে, চাল ফোটে না, চাল থাকে না। এমতো অবস্থায় গল্পকার দুরন্তভাবে বলছেন, দারুণ, সুবোধ ঘোষের বর্ণনা শক্তি অসাধারণ। বলছেন একঘেয়ে অভাবটাকে সহ্য করতে সে রাজি, কিন্তু একঘেয়ে কাজ করতে ভয়ানক আপত্তি। ঘড়ির কাঁটা ধরে 10টা 4টে 10টা 5টা জীবন তার জন্য নয়। অত্যন্ত স্বাধীনচেতা মানুষ ছিলেন এই হরিদা। এই হরিদা কিরকম, মাঝে মাঝে একটা কিছু সেজে বেরিয়ে পড়লো, যে যা খুশি হয়ে 2-4 পয়সা দিল, ওটাই ওর উপার্জন। সপ্তাহে কিন্তু ও মোটামুটি একদিনের বেশি বেরোয় না। একটা দারুণ কথা বলছেন গল্পকার। একদিন হঠাৎ এক সকালে কিংবা সন্ধ্যায় বিচিত্র ছদ্মবেশে অপরূপ হয়ে বের হয়ে যান। অপরূপ হয়ে, তার একটা রূপ আছে, অপরূপ হয়ে, অপর রূপ ধারণ করে, অনিন্দ সুন্দর রূপ নিয়ে তিনি যেটা ধারণ করেন, তিনি যেটা সাজেন, একদম তার ভিতরে ডুবে যান। কর্তব্যকর্মে এতটুকু মানে এতটুকু ফাঁকি নেই, অত্যন্ত নিষ্ঠা সহকারে তিনি করার চেষ্টা করেন। একদিন চকের বাসস্ট্যান্ডের কাছে হই হই রই রই পড়ে গেছে, গন্ডগোল, হল্লা বেজে উঠেছে। কি ব্যাপার? একটা উন্মাদ পাগল, সে মানে ওই ইট তুলে নিয়ে ওই যারা বাসে বসে আছে তাদের দিকে দৌড়ে যাচ্ছে, মারবে বলে। কোমরে একটা ছেঁড়া কম্বল, গলায় টিনের কৌটো ঝুলছে, আর গাল থেকে লাল ঝরছে। কতটা নিখুঁত করার চেষ্টা করলে, নিখুঁত হলে মানুষ ধরতেই পারেনি এটা একটা বহুরূপী। মানুষ সবাই ভেবেছে এটা একটা বদ্ধ উন্মাদ, এটা পাগল, যে কোনো সময় কাউকে মেরে দিতে পারে। তাই কেউ একটু মানে হয়ে তাকে পয়সা ছুড়ে দিচ্ছে, 2টো পয়সা ছুড়ে দিচ্ছে, এভাবেই কিন্তু ব্যাপারটা হয়ে যাচ্ছে। তারপর যখন বাসে ড্রাইভার এসে কাশীনাথ এসে ধমক দিচ্ছেন, খুব হয়েছে হরি, এবার সরে পড়ো, তখন মানুষ বুঝতে পারে ও এটা একটা বহুরূপী। তখন সেই মন্তব্য শোনা যায় তাদের মধ্য দিয়ে, দর্শকদের মধ্য দিয়ে, মানে ওখানে যারা ছিল তাদের মধ্য দিয়ে, খুব চমৎকার পাগল সাজতে পেরেছে তো লোকটা, এইটা তার পুরস্কার। 2-4 পয়সা হয়তো পেয়েছে, কিন্তু এই পুরস্কারের লোভ, এই একদম নিখুঁত সাজবার লোভ তার বরাবর। এরকম নানান ধরনের মাঝে মাঝে তিনি খেলা দেখান। কিরকম? একদিন সন্ধ্যাবেলা শহরের জীবন, সবের মানে বাজারের, কে? হরিদা না, হরিদা না, আবার হরিদা। কি ব্যাপার? না, এমন সময় হঠাৎ পথের উপর দিয়ে ঘুঙুরের মিষ্টি শব্দ ঝুমঝুম করে বেজে যাচ্ছে। এক অত্যন্ত রূপসী সুন্দরী বাইজি যেন নাচতে নাচতে চলে যাচ্ছে। যারা অপরিচিত, যারা জানে না, যারা বাজারে নতুন এসেছে, তারা তো হা করে দেখছে, কি সুন্দর, কি দারুণ। তারা তো কোনোদিন অ্যাকচুয়ালি বাইজিদের একদম মানে সর্বসমক্ষে দেখা যায় না। তারা অনেক অনেক টাকার বিনিময়ে, ওই গান এবং নাচের বিনিময়ে উপার্জন করেন। কেউ কেউ খুশি হয়ে তাকে টাকা দিয়েছে, বা আবার তারপরে দোকানে দোকানে হাত পেতেছে, তখন সেদিন টাকা উঠেছে। তোমরা খেয়াল রাখবে যে কোন সাজে তার কত টাকা উপার্জন হলো, এটা এমসিকিউ বা এসিকিউতে অত্যন্ত প্রয়োজন। এই বাইজির সাজে 8 টাকা 10 আনা কিন্তু সে উপার্জন করেছিল, এবং এটাই তার অনেক বেশি উপার্জন হয়েছিল। তো দোকানদার যখন বলে ফেলছে এই দেখো হরির কাণ্ড দেখো, তখন আশেপাশের মানুষ বলছে ও এটা একটা বহুরূপী নাকি, তাহলে তারা চিনতে পারেনি, এতটাই নিখুঁত সাজতে পেরেছিল। এইভাবে নানান কিছু সে সাজে। কখনো বাউল, বাউল সাজলে একদম বাউলের মতন। এই যে বাউল, বাতুল, যারা সংসার ত্যাগী, যারা সংসারকে ত্যাগ করে ঈশ্বরের কাছে নিবেদিত প্রাণ। কখনো কাবুলিওয়ালা, ওই যে আখরোট, এই যে কাজু বেচে,
কিশমিশ বেচে। এই যে এই ফিরিঙ্গি গ্রামীণ সাহেব বা পুলিশ, এই পুলিশ সাজা নিয়ে একটা দারুণ ঘটনা। এখন দয়াল বাবুর লিচু বাগানে 4টি স্কুল ছেলে সেখানে গেছে, হয়তো বাচ্চারা গেছে। এমন সময় এক পুলিশ হাজির। পুলিশ বলছে, কি ব্যাপার তোমরা এখানে? ওরা তো ভয় পেয়ে গেছে, মাস্টারমশাই এসছেন আবার। মাস্টারমশাই পুলিশ কিন্তু মাস্টারমশাইয়ের কাছে ঘুষ নিয়েছিল। পুলিশের কাজ যে ঘুষ নেওয়া এবং সেটা যে প্রচলিত, এইখানে গল্পকার কিন্তু বলে দিতে ছাড়েননি, এবং সে কিন্তু 8 আনা ঘুষ নিয়েছিল। পরে অবশ্য মাস্টারমশাই জানতে পেরেছিলেন যে সেটা পুলিশ নয়, সেটা ছিল হরিদা। এত চমৎকার সেজেছিল সে হরিদা। এখন হরিদা বলছে যে ওই যেদিন আর কি গল্পটা স্টার্ট হয়েছিল, হরিদা বলছে যে আজ তোমাদের একটা জবর খেলা দেখাবো। তা বলছে কোথায়? আজ তোমরা জগদীশবাবুর বাড়ি যেও। ওরা তখন গল্পকার বলতে, জগদীশবাবুর বাড়িতে তুমি একটা সন্ন্যাসী ফন্যাসী সেজে তুমি আর কত কী পাবে? বলে যেও না, তোমরা আজকের যেও, হ্যাঁ দেখো আজ একটা খেল দেখাবো। তো তখন বলছে যে ওরা যখন বলছে গল্পকারেরা, তখন বলছেন যে না, এবার আর কাঙালের মতো হাত পেতে বকশিস চাইব না, মারি তো হাতি লুটিত ভান্ডার। মারি তোমরা অনেক সময় গুলিয়ে ফেলো প্রবাদ আর বাগধারার মধ্যে, না গুলিয়ে ফেলবে না। আমি যখন ব্যাকরণের ক্লাস নেব বা সেই সময় আলোচনার যদি সময় থাকে বলবো, আমি অল্প একটু হিন্টস দিয়ে যাই। প্রবাদ, ভার্ব আর ইডিয়ম, বাগধারা। বাক শব্দ থেকে এসছে, আর ধারা প্রবাহ, প্রবহমান ধারা, বাগধারা, কথার প্রবহমান ধারা। অনেক অনেক সময় আগে থেকে, অনেক কাল আগে থেকে, যেটা পুরুষের পর পুরুষ ধরে চলে আসছে। আর প্রকৃষ্ট রূপে বচন, প্রবচন, প্রবাদ, প্রকৃষ্ট রূপে বাদ বা কথা। এমন অনেক ঘটনা ঘটে যার একটি বাক্যাংশ দিয়ে বা বাক্য দিয়ে বা শব্দ দিয়ে বা শব্দগুচ্ছ দিয়ে সেটাকে প্রকাশ করে দেওয়া যায়। কিন্তু মনে রাখবে, প্রধান পার্থক্য, প্রবাদ বা প্রবচনে অবশ্যই ক্রিয়া থাকতে হবে, যেহেতু ভার্ব আছে। এটা একটি প্রবাদ বা প্রবচন, বাগধারা নয়। কিরকম প্রবচন? কেন না, মারিত হাতি লুঠিত ভান্ডার, এই মারি আর লুঠি দুটো ক্রিয়াপদ রয়েছে। লাগে টাকা দেবে গৌরী সেন, খাল কেটে কুমির আনা, এগুলো প্রবচন। আর বাগধারা একাই 100, চাঁদের হাট, তুলসীতলার বাগ, এইরকম। এর আরো প্রচুর পার্থক্য আছে, অনেক পার্থক্য আছে, উদাহরণ সহ আমি সময় পেলে আবার তোমাদের বুঝিয়ে দেব। যাই হোক, এইবারে তো কথা মতো তখন এরা বলছে, হ্যাঁ ঠিক আছে, আজকে তো আমরা জগদীশবাবুর বাড়িতে যাব স্পোর্টসে চাঁদা নিতে, তো সেই সময় দেখা হবে। সবাই তো রেডি। সন্ধ্যাবেলা স্পোর্টসের চাঁদা নিতে চলে গিয়েছেন। কে চলে গিয়েছে? কারা চলে গেল? লেখক এবং তার 3 বন্ধু। স্পোর্টসের সেই কাগজটা হাতে নিয়ে জগদীশবাবু দাঁড়িয়ে আছেন তার কোথায়? বারান্দায়। এমন সময় তার চোখ স্থির হয়ে গেছে। এমন সময় তিনি চমকে উঠলেন। কেন চমকে উঠলেন? জটা জুটোধারী কোনো সন্ন্যাসী নয়, হাতে কমণ্ডলু নেই, চিমটে নেই, মৃগচর্মের আসনের সঙ্গে নেই, গৈরিক সাজও নেই, যেটা সন্ন্যাসীদের সঙ্গে সাধারণত থাকে, সেসব কিচ্ছু নেই। কিন্তু একজন দাঁড়িয়ে আছেন। কি? আদুর গা, তার উপর একটি ধবধবে সাদা উত্তরীয়, যেটা উত্তরীয় মানে যেটা একখণ্ড কাপড়, তারপর পরনে ছোট বহরের সাদা থান, সাদা অখণ্ড কাপড়, মাথায় ফুরফুর করে উঠছে শুকনো সাদা ফুল, ধুলো মাখা পা, হাতে একটা ঝোলা, আর সে ঝোলার ভিতরে শুধু একটা বই, গীতা। গীতা কি? কুরুক্ষেত্রের যুদ্ধের সময় গুরু এবং শিষ্য, অর্থাৎ কৃষ্ণ এবং অর্জুন দুজনের প্রশ্নোত্তরে যে উপদেশ দান, তারই গ্রন্থরূপ হলো গীতা। তো কি দারুণ বর্ণনা! সুবোধ ঘোষ বলছেন, আগন্তুক এই মানুষটি যেন জগতের সীমার ওপার থেকে হেঁটে হেঁটে চলে এসেছেন। উফ, কি বর্ণনা! জগতের সীমার ওপার থেকে হেঁটে হেঁটে চলে এসেছেন, যেন এই জগতের না, যেন কোনো অন্য জগতের। এরা তো মুখ চাওয়াচাই করছে, কি ব্যাপার, এটাই কি হরিদ্বার? না, এটা হতে পারে না, হরিদ্বার এরকম দেখতেই না,
হরিদার এরকম কিভাবে হয়, এটা বিশ্বাসই করতে পারছেন না। কি অদ্ভুত উদাত্ত শান্ত উজ্জ্বল এই দৃষ্টি আগন্তুকের চোখ থেকে ঝরে পড়ছে, ভাবা যাবে না। যার সঙ্গে প্রত্যেক দিন আড্ডা মারে সকাল সন্ধ্যাবেলা, তারাও চিনতে পারছে না। তা জগদীশবাবু বললেন যে আসুন। তখন বলছে যে তখন কিন্তু গুরুগম্ভীর একটি সেই আওয়াজ পেলেন। তিনি বললেন যে আপনি কি ভগবানের চেয়েও বড়? তো জগদীশবাবু তখন বলছেন কেন কেন এ কথা বলছেন মহারাজ? মহারাজ বলে সম্বোধন করছেন। তখন ওই সন্ন্যাসী বলছেন, আমি এই সৃষ্টির মধ্যে এক কণা ধুলি, মহারাজ নই। খুব মনে পড়ছে ওই লাইনটার কথা, মহারাজ একই সাজে এলে হৃদয় পুরো মাঝে, চরণতলে কোটি শশী সূর্য মরে লাজে, মহারাজ একই সাজে এলে হৃদয় পুরো মাঝে। ওই যে ঈশ্বর তো আসেন, এভাবেই দেখা দেন। কেন আমি দিলাম না মোর সকল শূন্য করে, কৃপণ কবিতায় তিনি বলছেন তিনি মহারাজের সাজে এসেছিলেন, ধরতে পারেননি তো ভিখারি। তা বলছেন 11 লক্ষ টাকার সম্পত্তির অহংকার, আপনি উপরে দাঁড়িয়ে আছেন, হ্যাঁ, আপনি নিজেকে এরকম বড় বলে মনে করছেন ভগবানের চেয়ে। তখন উনি আবার বলছেন, না 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 না, আপনি রাগ করবেন না, আপনি নিচে এসেছে। তখন বলছে যে আমি বিরাগী, আমি রাগ করি না, আমি বিরাগী জি। রাগ নামক রিপু আমার মধ্যে নেই। রিপু ষড়রিপু, 6টি রিপু। কিরকম? ষড়রিপু কাম ক্রোধ লোভ মদ মোহ মাৎসর্য। তারপরে উনি বলছেন যে কিভাবে আপনার সেবা করব। হ্যাঁ, তখন বলছেন না না, আমি কিচ্ছু চাই না, 1 গ্লাস ঠান্ডা জল চাই। তো 1 গ্লাস ঠান্ডা জল খেলেন। তারপর জল খেয়ে তারপর তিনি বলছেন যে থেকে মুক্ত হওয়ার নাম পরম সুখ। নিজে বলছেন সব সুখ আমরা আপাত অর্থে যে সুখটাকে বুঝি, অর্থের সুখ, সম্পদের সুখ, আনন্দের সুখ, খাওয়া দাওয়ার সুখ, অনেক বড়লোক হওয়ার সুখ, গাড়ির সুখ, বাড়ির সুখ ইত্যাদি আপাত সুখ, তিনি বলছেন না, এই সব সুখের বন্ধন যেদিন ছিন্ন হয়ে পরম সেই সুখের সন্ধান পাওয়া যাবে, মুক্ত হওয়া যাবে, তখনই আধ্যাত্ম তথা ঈশ্বর লাভের সুখ পাওয়া যাবে। যাই হোক, কথোপকথন চলছিল যে জগদীশবাবু বলছেন যে আপনি যদি এখানে কয়েকটি দিন থাকেন, কি দারুণ দারুণ উত্তর দিচ্ছেন, বাইরের খোলা আকাশ থাকতে, ধরিত্রীর মাটিতে স্থান থাকতে আমি এক বিষয়ের দালান বাড়িতে থাকবো কেন, বলতে পারেন? তখন ওনার চোখ ছলছল করে উঠেছে। তখন ইনি আবার আশীর্বাদ ছলে বলছেন, পরমাত্মা আপনার কল্যাণ করুক। হ্যাঁ, তা বলছেন যে আমি অন্তত যদি কিছু সেবা করতে পারতাম। তখন উনি বলছেন যে আমি যার কাছে পড়ে আছি তিনি আপনার চেয়ে কম কিসের? কার কাছে পড়ে আছেন? ঈশ্বরের কাছে পড়ে আছেন। ঈশ্বরের কাছে তারা নিবেদিত প্রাণ। তা উনি বলছেন যে আপনি যখন থাকবেনই না, যখন চলেই যাবেন, তাহলে কিছু উপদেশ শুনিয়ে যান। তখন এক দারুণ কথা বলেছেন এই বিরাগীজি ওরফে হরিদা। এখনো কিন্তু তার বন্ধুরা চিনতে পারেনি। তখন বলছেন ধন জন যৌবন ওসব কিছু নয় জগদীশ বাবু, ওইসব হলো এক একটি সুন্দর সুন্দর বঞ্চনা। আহা, কি দারুণ কথা! আজকের যে ধন জন সম্পদ, এসব বঞ্চনা, এসব মায়া, এ আজ থাকবে কাল থাকবে না। তো এইরকম ভাবে কথোপকথন চলছিল। তো তিনি বলেছিলেন যে জগদীশবাবু বলেছিলেন আমি কিছু টাকা দিই আপনাকে, অর্থ সাহায্য করি, মানে তীর্থ ভ্রমণের জন্য, আপনাকে দান বলে মনে নেবেন না। তখন তিনি বলেছিলেন আমার বুকের ভিতরেই যে সব তীর্থ। কি দারুণ দারুণ কথা বলছেন বিরাগীজি। অথচ এই জন্যেই তো এই কথা, এই সাজ, এর জন্যেই সকাল সন্ধ্যে যাদের সঙ্গে তিনি আড্ডা মারেন তারাও চিনতে পারল না। এইবারে তিনি বললেন আমি যেমন অনায়াসে ধুলো মাড়িয়ে চলে যেতে পারি, তেমনি সোনা মাড়িয়েও চলে যেতে পারি বলে তিনি চলে গেলেন। এরা তো ভাবছে যে কি ব্যাপার, বোধ হয় ভুলেই গিয়েছে হরিদা, আজ সন্ধ্যা আসার কথা। ওরা সন্ধ্যাবেলা ওখানে গিয়ে দেখে সেই উত্তরীয়, সেই মাথার চুল, সেই
তখন সেই গীতা, সেই ঝোলা। তো বলছি, হরিদা তুমি মানে আপনি তখন বলছেন যে এটা কি করলেন হরিদা, এত করে টাকা সাজিলেন আপনি নিলেন না। এইবারে হরিদা যে কথাটা বলছেন সেই কথাটাই হলো এই গল্পের আসল কথা। কি তাতে যে আমার সব ঢং নষ্ট হয়ে যায়। আমি আমি বহুরূপী, আমি আমি দরিদ্র হরি, আমি আপনাদের কাছে হরিদা, এই ঢংটা, এই আমিত্বটা, এই আমার মৌলিকত্বটা, এই আমার সৃজনশীলতাটা, এই আমার দুঃখ জয়ের ক্ষমতাটা সব নষ্ট হয়ে যেত যদি আমি ওখানে লোভের বশবর্তী হয়ে টাকাটা নিয়ে নিতাম। এটা আমার পক্ষে সম্ভব হয়নি, আমি ওটা নিতে পারবো না। তারপর উনি বললেন, না না যাবো যাবো, অন্তত আমি একবার যাব, না গেলে তো তিনি বকশিসটা অন্তত কিছু চেয়ে নেব। তখন ওরা বলছে, মানে গল্পকার বলছেন যে হরিদার জীবনের ভাতের হাঁড়ি মাঝে মাঝে শুধু জল ফুটিয়েই সারা হবে, অদৃষ্ট কখনো হরিদার এই ভুল ক্ষমা করবে না। এটা সাধারণ রক্ত মাংসের মানুষের অনুভব। আর হরিদার অনুভব কি না, হরিদা মুখে বিড়ি দিয়ে লজ্জিতভাবে হাসেন আর বলেন, কি করা যাবে বলো, খাঁটি মানুষ তো নয়, আমি খাঁটি মানুষ নই, আমিও রক্ত মাংসের মানুষ। কিন্তু সেই রক্ত মাংসের মানুষের সঙ্গে আর 5টা আর 500টা আর 5 কোটি রক্ত মাংসের মানুষের পার্থক্য রয়ে গেছে। তার কারণ এই বহুরূপী জীবনে, এই বহুরূপী এই জীবনে এর থেকে কি বেশি আশা করতে পারে? তার জীবনের এই বকশিসটুকুই। সে যদি নিত তাহলে সে যে ওই বিরাগীজির মধ্যে প্রবেশ করেছিল সেটা আর প্রবেশ করা হয়ে উঠত না, সেটা সম্ভব হতো না কখনোই। বহুরূপী গল্পে বহুরূপী দরিদ্র মানুষ, বোঝা গেল? আমি প্রথমে বলেছিলাম, কাজী নজরুল ইসলাম বলেছিলেন, হে দারিদ্র তুমি মরে করেছ মহান। এখন এই দরিদ্র, এই গরিব, এই অত্যন্ত প্রায় ভিক্ষাভোজী মানুষটি হরিদা কিভাবে মহান হয়ে উঠেছেন তার কথার দ্বারা, তার বার্তার দ্বারা, তার আচরণের দ্বারা, তার জীবন আচরণের দ্বারা, তার জীবন যাপনের দ্বারা, তার যাপিত জীবনের দ্বারা। বুঝতে পারছো তোমরা দারিদ্র কিভাবে মহান করে তোলে? এরকম প্রচুর নিদর্শন রয়েছে আমাদের চোখের সামনে, আমরা দেখেও দেখতে পাই না। এই গল্পটি মোট 3টি অধ্যায় বিভক্ত। একটু খেয়াল করো, 3টি অধ্যায়, 1 নম্বর অধ্যায়, 2 নম্বর অধ্যায়, 3 নম্বর অধ্যায়। দেখতে পাচ্ছ কিনা একটু দেখো, একটু দেখে নাও, পুরোটা দেখতে পাচ্ছ? এইবার দেখো, আমি 1 নম্বর অধ্যায়কে নিচে রেখেছি, 2 নম্বর অধ্যায়কে মাঝখানে রেখেছি, 3 নম্বর অধ্যায়কে মাথায় রেখেছি। একটু ব্যাখ্যা করি। আসলে এই ছবিটা তোমরা যদি গ্রাফের মতন করে মনে গেঁথে নাও, আর কিছু। প্রথম অধ্যায়ে দরিদ্র হরিদার জীবনের নানা স্তরের পরিচয় গল্পকার গ্রথিত করেছেন। কিরকম? বাউল, কাবুলিওয়ালা, কাপালিক, ফিরিঙ্গি সাহেব, পুলিশ সেজে ঘুষ নেওয়া, বাইজি সেজে বাজারে আনন্দদান করা, পাগল সেজে বাস স্ট্যান্ডে উপার্জন করা, এসবের মধ্যে আমরা কি দেখতে পেলাম না, নিখুঁত সাজ। আমরা কি দেখতে পেলাম? দক্ষ অভিনয়। আমরা কি দেখতে পেলাম? কাজের প্রতি দায়বদ্ধতা। আমি যেটা সাজবো সেটা নিখুঁতভাবে সাজবো এবং সেটাকে আমার নিখুঁত করে তুলতে হবে, নইলে আমি 2 পয়সা পাবো না। এর বিনিময়ে কিন্তু উপার্জন, এই উপার্জনে তার 1 সপ্তাহের পেট চলে না, না চললেও সে কিন্তু কোনো জায়গায় তার এই নিখুঁত হতে কমতি করে না। 2 নম্বর অধ্যায়ে গল্পকার কি বলছেন? তার একটি বিশেষ স্তরের কথা বলছেন। এখানে তো নানা স্তরের কথা বললেন, তাহলে নানা স্তর দিয়ে তার জীবনের ভিতটা গঠিত হলো, দেখালেন। এইবারে তার উপরে আরেকটা স্তর গঠন করলেন, যেটাকে বিশেষ স্তর আমি বলছি। কি সেই বিশেষ স্তর? বহুরূপী হরিদার জীবনের বিশিষ্ট স্তর, বিশেষ স্তর, যেটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। কি না, সীমার ওপার থেকে হেঁটে চলে আসা প্রায় অশরীরী মানুষ। কে? এই হরিদা বিরাগীজি সেজেছেন। কিরকম? যে ব্যক্ত হোক জীবনের জয়, ব্যক্ত হোক তোমা মাঝে অসীমের চির বিস্ময়। তিনি বলছেন, সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন সুর। রবীন্দ্রনাথ আমাদের চারিদিকে, তার এই কথার সঙ্গে মিলে যায়।
তারপরে কি, আমি এই সৃষ্টির মধ্যে এক কণা ধুলি, তিনি বলেছেন কথোপকথনের মাধ্যমে, এই এক কণা ধুলি কি, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। এক কণা ধুলি, এই ধুলির মাঝেই তো, এই ধুলির মাঝেই তো আমাদের অবস্থান, সেই তাঁরও অবস্থান, সেই ধুলাবন্দির কবিতার কথা মনে পড়ে। তারপরে কি না, বিরাগী, তার রাগ নেই, ষড়রিপুর কথা বলেছি, কাম ক্রোধ লোভ মদ মহ মাৎসর্য, সেইখানের তিনি রাগটাকেও জয় করে ফেলেছেন। পরম সুখ, সব সুখের বন্ধন থেকে তিনি মুক্ত হয়েছেন। আমরা বৈষ্ণব পদাবলীর কথা মনে আছে, যে সুখেরও লাগিয়া এ ঘর বাঁধিনু অনলে পড়িয়া গেল। সুখ সুখ নয়, সুখ আসলে সমস্ত সুখ বিসর্জন দিয়ে পরম সুখ লাভ করবার প্রক্রিয়া। বাইরে খোলা আকাশ, ধরিত্রীর মাটি থাকতে আমি কেন বিষয়ের ঘরে থাকবো, অর্থাৎ আকাশ ভরা সূর্য তারা, বিশ্ব ভরা প্রাণ, তাহারই মাঝখানে আমি পেয়েছি মোর স্থান। চিন্তা করা যায়। তিনি বলছেন, আমি যার কাছে পড়ে আছি তিনি আপনার চেয়ে কম কিছু নয়, তিনি তো ঈশ্বর। রবি ঠাকুর বলছেন, মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। তাই তো, তাকে পাওয়া যায় না, কিছু ভালো কাজকর্মের মধ্য দিয়ে তাকে পাওয়া যায়, দেখা পাওয়া যায় না, জড়ি ধরা যায় না, চরণধুলি নেওয়া যায় না, শুধু অনুভব করা যায় মাত্র। তিনি বলছেন, ধন যৌবন এসব হলো সুন্দর সুন্দর এক একটি বঞ্চনা, আসলে চিরদিন কাহার সমান নাহি যায়। আজকে যে রাজাধিরাজ, কাল সে ভিক্ষা চায়। ধন যৌবন আজ আছে, কাল থাকবে না, এগুলো বঞ্চনা করে, মানুষকে সত্য উপলব্ধিতে পৌঁছতে দেয় না, এগুলো একটা অত্যন্ত বড় বড় বাধা। আমার বুকের ভিতরে যে সব তীর্থ, কি কথা বলছেন, আসলে গল্পকার বলে দিচ্ছেন, গল্পকার বলিয়ে নিচ্ছেন হরিদার মুখ দিয়ে। গল্পকারের অনুভবটা তোমরা ভাবার চেষ্টা করো। হেমর চিত্ত পুণ্য তীর্থে জাগরে ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। তিনি বলছেন, অনায়াসে ধুলো মাড়িয়ে সোনা মাড়িয়েও চলে যেতে পারি। ধুলো মাড়িয়ে চলে যান, একদম সেই ধুলো, সেই ধুলা মন্দির। তিনি গেছেন যেথায় মাটি ভেঙে করছে চাষা চাষ, তারই মতন সূচি বসন ছাড়িয়ে আয়রে ধুলার পরে আসতে হবে। আর 3 নম্বর অধ্যায়ে তিনি কি রেখেছেন, আসলে এই যে মোচড়, এই মোচড়গুলো কিন্তু গল্পকার দিয়ে দেন। কিরকম, বিরাগী সন্ন্যাসী হয়ে টাকা ফাঁকা স্পর্শ করি কি করে, বলো বিরাগী জি আমি, টাকা ফাঁকা স্পর্শ করি কি করে, কতটা ওই লোভ, কতটা ওই রক্ত মাংসের চাহিদা, কতটা ওই সাধারণ মানুষের ওই গণ্ডি থেকে উপরে উঠতে পারলেন তিনি। তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায়, তাতে আমার জীবনের ঢং, তাতে আমার প্রাণের ঢং, তাতে আমার শিল্পী সত্তার ঢং, তাতে আমার সৃজনশীলতার ঢং, তাতে আমার যে মৌলিকত্ব তার ঢং, তাতে আমার এই যে নব নব রূপে উদ্ভাসিত হয়ে আমার জীবনের আনন্দ লাভ, তার ঢং নষ্ট হয়ে যায়। তাই জীবনের চরম সত্য উপলব্ধি কি, খাঁটি মানুষ তো নয়, আমি খাঁটি মানুষ নয়, বহুরূপী আমার জীবন, এই বকশিস পাওয়াই আমার জীবন, এটা পেয়েই আমাকে চালাতে হবে। আসলে আমরা যে স্তরে আছি মানুষ, সেই স্তরের থেকেই আমাদের জীবনের উপলব্ধি। তো হরিদার দার্শনিক হওয়ার স্তর হচ্ছে এই 3য় অধ্যায়। তাহলে প্রথম, দ্বিতীয়, তৃতীয় এই 3টে অধ্যায়ে এই গল্পটাকে ভাগ করেছেন না। সাধারণত কোনো বাংলা সহায়িকা বইতে তোমরা এগুলো কিন্তু পাবে না। তো ইচ্ছা ছিল, সেগুলো তো বলা হয়ে উঠল না। যাই হোক, সেটা আমি খুব সংক্ষেপে আর কিছু কথা বলি। যে গল্পের শেষের দিকের লাইনের মোচড় তিনি অন্য গল্পেও রেখেছেন, তিনি এ গল্পেও রেখেছেন। ভাবো তো দেখি, যে তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায়, এই যে মোচড়, এই মোচড়ে সারা গল্পের তাৎপর্য উদ্ঘাটিত হয়ে গেছে। খাঁটি মানুষ তো নয়, বহুরূপীর জীবন, এর বেশি আর কি আশা করতে পারে। যেন মধ্যবিত্ত সমাজের গেলে প্রচন্ড এক চপেটাঘাত। সে পারতো না ওই 500 টাকা, ওই 100 টাকার নোট বাগিয়ে নিতে? সে পারতো তো, যে বছর অন্তত একটা বছর তার নিশ্চিন্তে কেটে যাবে, সে পারতো তো, করেনি।
আসলে শেষের লাইনে গোত্রান্তর গল্পের শেষের মানে দিকে এই যে শেষের দিকের মোচড় তার একটা স্বভাবজাত সহজাত প্রতিভা সুবোধ ঘোষের। গোত্রান্তরে তিনি বলছেন, গেরস্তের মুরগি চুরি করে একটা শেয়াল ভেজা বালির উপর বসে গোফের রক্ত চাটছিল। না, শেয়াল ছিল না, মানুষ ছিল। বড় হয়ে পড়বে। সুন্দরমে বলছে, শালা বুড়ো নাতির মুখ দেখছে। মানে বড় হয়ে পড়ো, বড়দের গল্প, বড় হয়ে পড়ো, বুঝতে পারবে যে কি ধারালো ছুরি দিয়ে ফালা ফালা করে দিয়েছেন মধ্যবিত্তের মুখ এবং মুখোশ। ফসিল গল্পে তো মানে আরো মারাত্মক ভাবে তিনি বলছেন যে লক্ষ বছর পরে এই পৃথিবীর কোনো এক জাদুঘরে জ্ঞান বৃদ্ধ প্রত্নতাত্ত্বিকের দল উগ্র কৌতূহলে স্থির দৃষ্টি মেলে দেখছে কতগুলি ফসিল। তারা দেখবে শুধু কতগুলি সাদা সাদা ফসিল, তাতে আজকের এই এত লাল রক্তের দাগ নেই। একদম তাই। আমি গল্পটা যদি ব্যাখ্যা করতে পারতাম মানে অনেক আমার ভালো লাগতো, সে সময়টুকু নেই। এই যে গল্পের শেষের মোচড় মারা, এই যে গল্পের শেষের সাডেন টার্ন, একদম ইউ টার্ন নিয়ে আবার ওই আগের সমস্ত কিছুকে চমক দিয়ে নিভিয়ে দেওয়া, এইটা কিন্তু ছোট গল্পের একটা অন্যতম বৈশিষ্ট্য। আমি ছোট গল্পের বৈশিষ্ট্য আলোচনা করতে গিয়ে, জ্ঞানচক্ষু গল্পের আলোচনা করতে গিয়ে বলেছিলাম। যাই হোক, এই গল্পের মূল বড় প্রশ্ন লাইন তুলে না হয়েও তিনটি। একটি নামকরণের সার্থকতা বিচার, আরেকটি বহুরূপী চরিত্র, আরেকটি জগদীশবাবু চরিত্র। এরপরে লাইন তুলে প্রশ্নগুলো আছে, আমি প্রচুর রেডি করেছিলাম, কিন্তু সময় একদম কমে এসেছে। আমি শুধু একটি চরিত্র নিয়ে আলোচনা করে মানে আমি সংক্ষেপে আলোচনা করে আজকের ক্লাস শেষ করব, মানে আলোচনাটা শেষ করব। ধরা যাক হরিদার চরিত্র বা বহুরূপীর চরিত্র পরীক্ষায় পড়েছে। তাহলে আমি তোমাদের শিখিয়েছিলাম বা বলেছিলাম যে একটা হেডিং দিতে হবে। সেই যাই হোক না কেন, দাগ নম্বর দিলে এইবার লিখলে হরিদা। যদি বলে যে হরিদার চরিত্র আলোচনা করো, তাহলে দিলে হরিদা কোলন। যদি বলে বহুরূপী চরিত্র আলোচনা করো, তাহলে বহুরূপী কোলন। প্রশ্নের যে ল্যাঙ্গুয়েজ বা ভাষা সেইটা নেবে, নিয়ে তার ডান দিকে কি লিখবে? লিখবে জীবন পথের চিরশাশ্বত পথিক হতে পারে। লিখবে হরিদা কোলন নিষ্ঠাবান প্রকৃত শিল্পী শ্রেণীর জীবন্ত প্রতিনিধি। লিখবে হরিদা বা বহুরূপী কোলন এক গোত্রহীন সৃজনশীল নিষ্ঠাবান শিল্পী। দিলে এবার একটা সূচনা করো। যেমনভাবে শিখিয়ে দিয়েছিলাম যে কোনো সাহিত্য আঙ্গিকেরই, বিশেষত কথা সাহিত্যের, ছোট গল্প এবং উপন্যাসের চরিত্রই প্রাণ। কোথাও চরিত্র ঘটনা সৃষ্টি করতে করতে এগিয়ে যায়, কোথাও ঘটনার অধীনে চরিত্র কর্ম করে বা সংলাপ বলে। এখানকার অর্থাৎ আলোচ্য বহুরূপী গল্পের ভরকেন্দ্রিক জীবন সত্যের প্রতীক বা প্রতিনিধি হলো এই হরিদা চরিত্র বা বহুরূপী। তার চরিত্রের বা হরিদা চরিত্রের বৈশিষ্ট্যের নানা মাত্রা এবার 1 নম্বর পয়েন্ট করে আন্ডারলাইন করো। কি? আত্মভোলা। কেন আত্মভোলা? আসলে সাধারণ জীবনযাপনে রক্ত মাংসের ব্যাখ্যা করার সময়টা নেই, পয়েন্টগুলো বলে দিই। আত্মভোলা, কিন্তু অবশ্যই মনে আছে তো যে এই টেক্সট বইয়ের থেকে যে পয়েন্ট দেবে সেই একটা করে কোটেশন তুলবে, ছোট হোক মাঝারি হোক, 3-4টে শব্দের হোক বা একটা বাক্য হোক, কোটেশন কিন্তু রাখতেই হবে, নাহলে তার যথার্থ প্রমাণিত হবে না। আত্মভোলা, সৎ, স্বাধীন চেতা, প্রকৃত শিল্পী, বাস্তববোধ যুক্ত, নিষ্ঠাবান, দারিদ্র্য জয়ের শক্তি, সৃজনশীল, দক্ষ আর জীবনপুরের চিরপথিক। এটা কিন্তু অবশ্যই দেবে, এটা কোনো বাংলা সহায়িকায় পাবে না। আমি ব্যাখ্যাটা দিতে পারলাম না যে কেন জীবন, সময় একদম নেই, মানে আমাদের তো বাধা সময়। পরবর্তীকালে আমি প্রশ্নের উত্তরের সময় অবশ্যই আলোচনা করে দেব যে জীবনপুরের কেন চিরপথিক হয়ে আছেন এই গল্পের দ্বারা সুবোধ ঘোষ এবং হরিদা। যাই হোক, ভালো থাকবে, সাবধানে থাকবে, ভালো থাকবেন আপনারা সবাই, সাবধানে থাকবেন। আবার সামনের ক্লাসের অপেক্ষায়। শুভরাত্রি।